হ্যালো, আমি এখন ইংলিশ সিলেবাস নিয়ে কথা বলবো আর হচ্ছে বিশেষ করে আর্গুমেন্ট এসে কিভাবে লিখতে হয় সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো আমাদের ফাইনাল এক্সামে সিলেবাসটা হচ্ছে পাংচুয়েশন, প্যারাফ্রেজিং। এটা হবে 10 মার্কের, দুইটা পার্ট থাকবে, এ আর বি। দেন 1A 1B, দেন প্যারাফ্রেজিং ও 2A 2B, মানে টোটাল দুইটা মিলে 20 মার্ক। হ্যাঁ, গ্রামার পার্ট এই দুইটাই। এরপর হচ্ছে ন্যারেটিভ প্যারাগ্রাফের মধ্যে থাকবে, ন্যারেটিভ প্যারাগ্রাফ থাকবে, দেন দুইটা গ্রাফ থাকবে, সেটা হচ্ছে একটা হচ্ছে লাইন গ্রাফ থাকবে, একটা পাই পাই চার্ট থাকবে। দেন এরপর হচ্ছে আর্গুমেন্টিভ এসে থাকবে, যেটা আমি বিস্তারিত আলোচনা করবো পরে। এরপর হচ্ছে কভার লেটার। ঠিক আছে, তো এরপর আমরা শুরু করি কিভাবে আমরা একটা আর্গুমেন্টিভ প্যারাগ্রাফ লিখতে পারি। হাউ টু রাইট আর্গুমেন্টিভ এসে, সরি প্যারাগ্রাফ না, এসে। তো আর্গুমেন্টিভ এসের মধ্যে কয়টা পার্ট আছে? টোটাল চারটা পার্টের মতন আছে, আবার কিছু কিছু সাব পার্টও আছে। তো আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। এখানে মধ্যে ইন্ট্রোডাকশন, নাম্বার, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে বডি, দেন হচ্ছে রিভাইটাল, দেন হচ্ছে কনক্লুশন। আমি সবগুলো বিস্তারিত আলোচনা করব। প্রথম হচ্ছে টপিক সেন্টেন্স। একটা টপিক সেন্টেন্সের ভিতরে দুইটা পার্ট আছে। একটা সরি, একটা হচ্ছে ইন্ট্রোডাকশনের ভিতরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে টপিক সেন্টেন্স, একটা হচ্ছে থিসিস। তো দুইটা মিলে আসলে একটা প্যারা, দুইটা আলাদা আলাদা প্যারা না, একটাই প্যারা। টপিক সেন্টেন্সটা কি, এটা আমরা ইউজুয়ালি যেটা লিখে থাকি, প্রথম লাইনে যে জিনিসটা দেওয়া থাকে সেটাই আমরা লিখে থাকি, বাট এটাকে আমরা আন্ডারলাইন করবো না। এবার আন্ডারলাইন করবো হচ্ছে থিসিস। এখন থিসিস জিনিসটা কি? থিসিস জিনিসটা হচ্ছে, এটা আমরা আমাদের বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে আমি পরে মেনশন করে দিব কোন পেজে থিসিসটা আছে। আমাদের বইয়ের মধ্যে কিছু থিসিস দেওয়া আছে, ওইটার এক্সাম্পল আছে। ওইটা দিয়ে আসলে কি বুঝায়? থিসিসটা দিয়ে আসলে বুঝায় যে আমাকে যে প্যারাগ্রাফটা দিছে, সেই স্টেটমেন্টটা কি আমি কি এগ্রি করি নাকি করি না, আমাকে প্রথম দিকেই রিডারকে বুঝাই দিতে হবে। যে আমার যখন এসেটা শুরু করবে, ইন্ট্রোডাকশনটা যখন পড়বে, তখনই সেই রিডারটাই বুঝে যাবে যে আমি কি আমার স্টেটমেন্টের মধ্যে কি স্টেটমেন্টকে কি সাপোর্ট করি নাকি সাপোর্ট করি না। তো এটা দিয়ে হচ্ছে থিসিস, আর মেক শিওর যে থিসিসটাকে আন্ডারলাইন করতে হবে। তো এই এই দুইটা মিলে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন। তো গেল। এরপর হচ্ছে বডি। বডি হচ্ছে আমরা হচ্ছে আর্গুমেন্ট আর কাউন্টার আর্গুমেন্ট গুলো লিখে থাকি, কিন্তু এই এটাকে লেখার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ব্লক ওয়ে, একটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট ওয়ে। ঠিক আছে, তারপর হচ্ছে রিভাইটাল, এরপর কনক্লুশন। ঠিক আছে, আমি এখন একটু ব্লক ওয়ে আর পয়েন্ট বাই পয়েন্ট ওয়েটাকে একটু বিস্তারিত আলোচনা করি। তো ব্লক ওয়েটা আসলে কি? ব্লক ওয়েটা হচ্ছে, আমরা প্রথমে আমাদের একটা বডির মধ্যে, যেহেতু এটা আর্গুমেন্টিভ এসে, তো আমাদের এটার মধ্যে কি আছে, একটা আর্গুমেন্ট আছে, একটা কাউন্টার আর্গুমেন্ট আছে। এখন ব্লক ওয়েটা আসলে কি? ব্লক ওয়েটাতে আসলে কি হয়, যে বডির ভিতরে মনে করো আমরা চারটা পয়েন্ট নিয়ে কথা বলবো, তো চারটা পয়েন্টের চারটা আর্গুমেন্ট থাকবে, একদম সেই চারটা আর্গুমেন্টই এক জায়গায় লিখে রাখবো। দেন ওইটার এগেনস্টে আমরা চারটা কাউন্টার আর্গুমেন্ট পরে লিখবো। মানে এগুলাকে আর্গুমেন্ট সবগুলোকে এক জায়গায় লিখে রাখবো সব জায়গায় আগে, দেন কাউন্টার আর্গুমেন্ট গুলো পরে লিখবো। বা দেন আমি তারপর রিভাইটাল লিখতে পারি। আবার অনেক অনেক সময় করা যায় এটা কি, আমরা আর্গুমেন্টিভ টা আগে লিখে ফেললাম, দেন কাউন্টার আর রিভাইটাল একসাথে লিখলাম, এটাও করতে পারবা। কিন্তু যেহেতু ম্যাম আমাদেরকে বুঝাই দিছে যে ব্লক ওয়েতে হচ্ছে যে আর্গুমেন্টটা এক জায়গায় লিখতে হয়, দেন কাউন্টার আর্গুমেন্ট লিখতে হয়, দেন রিভাইটালের একটা আলাদা একটা পার্ট করতে বলতেছে, তাহলে আলাদা করে লেখাটাই আমার মতে ম্যামের যেহেতু বলে দিছে, তাহলে লিখতে পারো। কিন্তু বইতে কাউন্টার আর্গুমেন্ট আর রিভাইটাল একসাথে লেখা, আর আমি এটাই মনে করি কাউন্টার আর্গুমেন্ট রিভাইটাল একসাথে লেখাটাই আমি মনে করি ইজি। আচ্ছা, এটা গেল ব্লক ওয়ে। হ্যাঁ, আরেকটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট। তো পয়েন্ট বাই পয়েন্ট ওয়েতে কি হচ্ছে, যে আমরা ধরো চারটা আর্গুমেন্ট নিয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে ব্লক ওয়েতে ছিল, এখানেও সেম, বাট এখানে ডিফারেন্সটা কি, আমরা একসাথে সবগুলো আর্গুমেন্ট লিখবো না। যেমন এখানে একসাথে আর্গুমেন্ট লিখতেছে আর আরেক জায়গায় কাউন্টার আর্গুমেন্ট লিখতেছে, জিনিসটা এরকম হবে না। এখানে হবে প্রথমে হচ্ছে আর্গুমেন্টটা লিখবো, দেন হচ্ছে ওই আর্গুমেন্টের এগেনস্টে কাউন্টার আর্গুমেন্ট লিখবো সেম প্যারাতে। আরেকটা আর্গুমেন্ট লিখবো, সেটার এগেনস্টে আবার কাউন্টার আর্গুমেন্ট লিখবো সেম প্যারাতে। এইভাবে করে কন্টিনিউ করে যাব, তাহলে আমার কয়টা হবে, চারটা প্যারা হবে। দেন লাস্টের দিকে থাকবে রিভাইটাল আর হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, দেন হচ্ছে লাস্টলি আমরা কনক্লুশনে কি দিব, আসলে কনক্লুশনের মধ্যে থাকবে হচ্ছে আমাদের
র অপিনিয়ন থাকবে, আমাদের নিজস্ব অপিনিয়নটা থাকবে কেন আমরা এটাকে সাপোর্ট করি। আসলে এই কনক্লুশনের মধ্যে কি থাকবে, আসলে সামারি অফ দ্য হোলস এসে। এইখানে যে তুমি যে একটা ডিবেটের মতো কিছু একটা করলা, সেটাকে যে তুমি যে কেন এটাকে সাপোর্ট করতেছো আর এটাকে এই স্টেটমেন্টকে কেন সাপোর্ট করতেছো না, এইটার সামারিটাকে তুমি এই কনক্লুশনে এক্সপ্লেইন করবা। এটাই হচ্ছে কনক্লুশন। এখন তোমার মাথায় আসতে পারে যে আসলে আর্গুমেন্টটা কি, কাউন্টার আর্গুমেন্টটা কি, আর রিভাইটাল কি। তাহলে সেটা বোঝার জন্য একটা আমরা এক্সাম্পল বোঝার চেষ্টা করি। তো কাউন্টার আর্গুমেন্ট জিনিসটা হচ্ছে, ধরো আমি বললাম যে ক্লাসরুমে ফোন ইউজ করা উচিত। কেউ বলতেছে উচিত, কেউ বলতেছে উচিত না। ধরো আমি ধরলাম উচিত, আমি উচিতের সাইডে আছি। তাহলে আমি বলবো যে আহ, আহ, এই ফোন থাকার কারণে আমি আসলে সাপোর্টে থাকবো না, আমি সাপোর্টে থাকবো না। আমি বলবো যে ফোন আনা উচিত না। কেন? আর আমার কিছু কিছু আর্গুমেন্ট দিব। তো আমি ব্লক ওয়েতে বলবো যে যে আহ, আমি ফোন আনলে আমাদের অ্যাটেনশন নষ্ট হবে, ফোন আনলে আমরা লেকচারে বেশি কম ফোকাস করব, ফোন আনার কারণে যে অ্যাটেনশনটা সেটা নষ্ট হবে, বা আমাদের যে এডিএইচডি লেভেলটা বাড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে যে স্টুডেন্টের জন্য হার্মফুল। আবার কাউন্টার আর্গুমেন্টে বলবো, যদি স্টুডেন্টটা ব্যালেন্স ওয়েতে ইউজ করতে জানে, সে তার সে ফোনটা আনতে পারবে। আমি একটা কাউন্টার আর্গুমেন্ট দিলাম জাস্ট আমার মতন, আমার এখন মাথায় আসতেছে না, এটা বললাম। এখন রিভাইটাবলে কি বলবো, যদিও ব্যালেন্স ওয়েতে সবকিছু করা যায়, কিন্তু মোস্ট অফ দা কেস আমরা একটা সার্ভে, মানে তোমরা একটা বানায় একটা সার্ভে একটা কথা বলবা, যে সাইন্টিফিক একটা এক্সপেরিমেন্ট নিয়ে একটা কথা বলবা, যেটা বানোয়াট একটা কথাবার্তা। তোমার ইচ্ছা, তুমি রিভাইটাল আসলে জিনিসটা হচ্ছে এখানে যে আর্গুমেন্টটা করছো, কাউন্টার আর্গুমেন্টেরও কাউন্টার করবা, মানে কাউন্টার আর্গুমেন্টকে কাউন্টার করার জন্য রিভাইটালটা ইউজ করা হয়। জাস্ট লাইক এ ডিবেট, একটা আর্গুমেন্ট করছি যেটা আমি এটার পক্ষে, আবার এটা বিপক্ষে, আবার এই বিপক্ষেরও আবার কি আমি আবার পক্ষের মধ্যে চলে যাব। মানে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে এট দা এন্ড তোমাকে পক্ষের সাইডটা বুঝাইতে হবে, যে এই স্টেটমেন্টের পক্ষে লাস্ট পর্যন্ত তোমাকে বুঝাইতে হবে। এইটার জন্য রিভাইটালটাকে ইউজ করা হয়। ঠিক আছে? তাহলে জিনিসটা কি, রিভাইটালে আমি কি বলবো, যে যদিও যদিও আমার ফোন মনে করি যে ব্যালেন্স ওয়েতে ইউজ করা যায়, তত দেখা যায় যে মোস্ট অফ দা টাইম স্টুডেন্টরা আসলে করতে পারে না, ব্যালেন্স করতে পারে না, যার কারণে দেখা যায় যে দিন শেষে তারা তাদের অ্যাটেনশন হারাই ফেলে, টিচারের লেকচারটা শুনে না। আসলে দেখা যায় যে তখন সেই ক্লাসে আসাটা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে ফোনটা আনা উচিত না, একদমই আনা উচিত না। একটা স্ট্যান্ডার্ড রুল ফলো করা উচিত, সেটা হচ্ছে ফোনটা একদমই আনা উচিত না, ফোনটা স্টপ বন্ধ করে ক্লাসরুম অ্যাটেন্ড করা উচিত। এটা হচ্ছে রিভাইটাল। তো ব্লক ওয়ে আর পয়েন্ট বাই পয়েন্ট আমার মনে হয় বুঝে গেছো। এটা বোঝার জন্য একদম দুইটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা দেখলে আসলে বুঝে যাবা। এরপর তো কনক্লুশন আমি বলেই দিলাম, যে এখানে হচ্ছে আমি একদম পার্সোনাল নিজের ওপিনিয়নটা দিব যে কেন আমি এটার পয়েন্টে ছিলাম। জাস্ট লাইক এটা একটা সামারিটা বলে দিব, সামারিটা বলে দিলে আমার হোল এসিটা শেষ হয়ে যাবে। তো এটাই ছিল আর্গুমেন্টিভ এসে। আর কভার লেটারটা হচ্ছে একদম বইতে যেরকম আছে সেরকম, ওখানে যে যে এলিমেন্ট দেওয়া আছে, যেমন হচ্ছে বিডি জবস, বা কোন ডেটে দেওয়া আছে, কাকে পাঠাচ্ছ, সবকিছু দেওয়া থাকবে। তোমাকে সেই এলিমেন্ট গুলাকে ইউজ করতে হবে। ওই মানে বাড়তি এলিমেন্ট তুমি অ্যাড করতে চাও না, যেটা দেওয়া আছে সেগুলো ইউজ করবা। সেখানে তুমি যদি বলা হয় যে তুমি এই নিউজটা কোথা থেকে পাইছো, বিডি জবস থেকে, তোমাকে ওইটা ইনফর্ম করতে হবে, বিডি জবস থেকে আমি এই এই আহ, এই যে নিউজটা যে পাইছি, যে এখানে একটা ভ্যাকেন্সি আছে, জবের যে ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে বিডি জবস থেকে শুনছি। তুমি গিয়ে আবার উল্টা করে লিখিও না যে আমি বিডি জবস থেকে না লিখে তুমি যদি লেখো যে আমি প্রথম আলো পেপার থেকে এই জিনিসটা পাইছি, এটা লেখা যাবে না। যেটা আছে, যে এলিমেন্ট গুলো আছে সেগুলো ইউজ করতে হবে, আর ওখানে রুলস রেগুলেশন দেওয়া আছে কিভাবে লিখতে হবে। আই থিঙ্ক তুমি সবাই তোমরা এটা বুঝে গেছো কি করতে হবে না করতে হবে, আর আর্গুমেন্ট এটা ইসে বুঝে গেছো। আমার মনে হয় এনাফ। ঠিক আছে, সো থ্যাংক ইউ।